হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো প্রথমে আমার একটা আজকে তো আমাদের একটা প্রোগ্রাম আছে, সো আমি হয়তো ক্লাসটা 7টা পর্যন্ত নিব। তো এটা হচ্ছে প্রথম। সেকেন্ড হচ্ছে আমরা ওই দিন ওই যে প্রোগ্রেসিভ, প্রপোর্শনাল আর রিগ্রেসিভ ট্যাক্স এই তিনটা নিয়ে আলোচনা করতেছিলাম। আপনাদের কি মনে আছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, রাইট। হ্যাঁ, ওইখানে ওই আপনারা এক্সাম্পল ব্যাপারে পরে আমি আবার আরেকটু আলোচনা করলাম, নিজেও দেখলাম ওই ব্যাপারে আমি অ্যাড করতে চাই। তা আপনারা যদি একজন আবার বলেন ওই আলোচনাটা কি ছিল আর কি। হ্যাঁ, যে কেউ ভলান্টিয়ার করেন, সমস্যা নেই। পড়েন নাই আর দেখেন নাই স্লাইড গুলা? আচ্ছা, আমি বলি যে প্রোগ্রেসিভ ট্যাক্সেশনে আমরা আমার মনে হয় এটা হ্যাঁ বলেন স্যার। প্রোগ্রেসিভ ট্যাক্সেশন হচ্ছে যখন মানুষের ইনকাম বাড়বে সেই সাথে সাথে ট্যাক্সের পরিমাণটাও বৃদ্ধি পাবে। আর রিগ্রেসিভ হচ্ছে মানে ট্যাক্সের পরিমাণটা হচ্ছে যত হচ্ছে ইনকাম বাড়বে কিন্তু ট্যাক্সের পরিমাণ তখন কমতে থাকবে। আর প্রপোর্শনের ক্ষেত্রে হচ্ছে একটা ফিক্সড ট্যাক্স থাকবে সবার জন্য, আয় যাই হোক। হ্যাঁ, রাইট। তো এটার এক্সাম্পলের ক্ষেত্রে আমরা বাংলাদেশকে যদি নেই, আমি যেটা পরে চিন্তা করলাম বা এবং যে আমরা চিন্তা হয়েছে, হ্যাঁ কারেক্ট, 100% কারেক্ট। কিন্তু আমরা বাংলাদেশকে যদি এক্সাম্পল হিসেবে নেই তাহলে ইনকাম ট্যাক্স, এই ট্যাক্সটা হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্সের একটা উদাহরণ। ভ্যাট, এটা হচ্ছে প্রপোর্শনাল ট্যাক্সের একটা উদাহরণ। আপনার যাই থাক, আপনার 15% রেটে আপনি যখন একটা সার্ভিস নেবেন বা প্রোডাক্ট কিনবেন ট্যাক্স দিতে হবে। আরেকটা ছিল আমাদের রিগ্রেসিভ ট্যাক্স। আসলে রিগ্রেসিভ ট্যাক্সের কোনো উদাহরণ বাংলাদেশ পার্সপেক্টিভ অতটা যায় না। তারপরও দুই একটা বই আমি দেখলাম যে ওয়েলথ ট্যাক্স, যেমন আপনার ইনকাম নাই কিন্তু আপনার ওয়েলথ আছে, সেই ক্ষেত্রে যদি ট্যাক্স দিতে হয়, দ্যাট ইজ রিগ্রেসিভ ট্যাক্স। যেমন ধরেন হাইপোথেটিক্যালি আপনি দুইটা গাড়ি মেনটেন করেন, আপনার ইনকাম নাই কিন্তু আপনার দুইটা গাড়ির জন্য একটার জন্য 25,000 অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হয় আর একটার জন্য 37,500 দিতে হয়। সো এইটা অনেকটা রিগ্রেসিভ ট্যাক্সের মতো, কিন্তু আমি আবার বলতেছি যে আমি বাংলাদেশ পার্সপেক্টিভে রিগ্রেসিভ ট্যাক্সের ওই রকম কোনো উদাহরণ আসলে পাই নাই আমার মানে একটা দেশ হিসেবে। আর ট্যাক্স সিস্টেম যেহেতু কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে, সো এটা হয়তো অন্য কোথাও থাকলেও থাকতে পারে। ঠিক আছে, এটাই আমার জাস্ট অ্যাড করার ছিল। দেন আমরা আজকে যেটা শুরু করব, নামাজের জন্য কি আমরা একটু বিরতি নিব? নামাজের জন্য 10 মিনিট বিরতি দিলে ভালো হতো স্যার। হ্যাঁ, 6টা 30 পর্যন্ত। হ্যাঁ, মানে প্রত্যেকদিন যা দেই আমরা। জি, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? তো আজকে আমরা দেখব জাস্ট কর্পোরেট ট্যাক্স বেস। হ্যাঁ, কর্পোরেটের ট্যাক্স বেস গুলা কি কি হইতে পারে? 3 ধরনের হইতে পারে: আর্নিং ফ্রম ট্রেডিং এন্ড আদার অ্যাক্টিভিটিস, gain on the disposal of investment of an asset, and other non-business income. For example, income arising from all source, earning from trading and other activities mean যখন আপনি ট্রেডিং থেকে কোনো আমাদের ইনকাম হয়, মূলত যে কোম্পানি ওই অর্গানাইজেশন যদি ট্রেডিং বিজনেসে থাকে, ওই ট্রেডিং থেকে তার যে ইনকাম হয়।
এখন ওই অর্গানাইজেশন কোনো একটা মেশিনারিজ বা কোনো একটা ল্যান্ড কোনো একটা বিল্ডিং বিক্রি করলো, তখন এটাকে আমরা বলবো ডিসপোজাল অফ ইনভেস্টমেন্ট, গেইন ফ্রম ডিসপোজাল অফ ইনভেস্টমেন্ট অফ অ্যাসেট। আর আদার নন বিজনেস ইনকাম কি হইতে পারে? ধরেন ওই কোম্পানিটার একটা জমি পড়ে আছে, ওই জমিটা অন্য কোম্পানির কাছে লিজ দিল, ওইটার ইনকামটা হচ্ছে নন বিজনেস ইনকাম। Internationally, there are large difference in definition of taxable income, and therefore large difference in the tax base between the countries. In some countries, such as Germany and France, taxable income is closely linked with accounting profit in the income statement. Taxable profit therefore vary with the particular accounting rule used in the country. The accounting rule may also be driven to large extent by taxation law. In countries such as USA and UK, there is substantial difference between accounting profit and taxable income, and the nature of difference vary from country to country in even year to year. এটা বাংলাদেশের ক্ষেত্রেও আমরা আপনারা দেখবেন যে অ্যাকাউন্টিং প্রফিট আর ট্যাক্সেবল প্রফিট এই দুইটা ডিফারেন্ট হয়। In common practice for countries to include an entity their corporate income tax computation, an entity may receive income from several sources, for example trading profit, capital gain, interest received, rent received, patent royalties, and other sources. So in arriving the trading profit to be included in entity's taxable profit, certain expense in the income statement have to be disallowed because they are not deductible for tax purpose. It is also necessary to remove any non-trading income that taxable under other categories and capital gain. So to calculate the taxable income, we need to calculate what money received or receivable are taxable as trading income, and what money expended or expendable can be deducted from those receipts. Income definition এখানে হচ্ছে income could be either a profit or gain of the trade. A profit is income, whereas gain is capital in nature. Most countries have a clear distinction between capital gain and revenue profit for the tax purpose. For example, capital gain tax and income tax. Any item credited to the income statement must be examined to determine if it is revenue or capital in nature. The question that need to ask are, does the income arise স্যারকে শোনা যাচ্ছে না। হ্যাঁ, না আমি বুঝতেছিলাম না যে ডিসকানেক্টেড হয়েছে কিনা, এই জন্য চুপ করে গেছিলাম। The question that need to be asked, does the income arise directly from trade? Is it a revenue or capital receipt? Is it a part of profit of the year under review or some other year? And is it a taxable under any category, for example, rent? Non-trading receipts are usually traded separately for tax purpose. Capital receipt will be dealt under capital gain tax rule. If the receipt relate to other year, it is probably to be taxed in that year. Receipt taxable under other categories are deducted from income and deal with under the rule regarding to other categories. মানে প্রথম হচ্ছে আমাদের দেখতে হবে যে নন ট্রেডিং রিসিট গুলা জেনারেলি সেপারেটলি ট্রিটেড হয়, ক্যাপিটাল গেইনটা আলাদাভাবে ক্যাপিটাল গেইন ট্যাক্সের আন্ডারে ক্যালকুলেট হয় রেট দিয়ে। আরেকটা হচ্ছে যেই বছরের ইনকাম সেই বছরে এটা ক্যালকুলেট করা হবে। আর রিসিট ট্যাক্সেবল আন্ডার আদার ক্যাটাগরিজ আর ডিডাক্টেড ফ্রম ইনকাম এন্ড ডিল উইথ আন্ডার দ্য রুল রিলেটিং টু আদার ক্যাটাগরি। যেমন আদার যে ক্যাটাগরি যদি থাকে
সেইটার আন্ডারে আলাদাভাবে হবে, মানে ট্রেডিং প্রফিটের আন্ডারে ক্যালকুলেট হবে না। এক্সপেন্ডিচার কি? স্টার্টিং পয়েন্ট ফর ডিটারমাইনিং দ্য প্রফিট or gain of a trade is the profit per financial statement. An item of an expenditure or other debit of income statement will be allowable deduction in arriving at trading profit, provided that it is revenue and not a capital expenditure, and is not prohibited by any provision, and it is not disallowed by tax legislation. তার মানে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আমরা যে এক্সপেন্ডিচার গুলা ধরি, ট্যাক্সেও ওই এক্সপেন্ডিচার গুলাকেই এক্সপেন্স হিসাবে আমরা ধরবো, যদি না ওই এক্সপেন্ডিচারটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়, অথবা ওইটা প্রোহিবিটেড হয় ট্যাক্স ল দ্বারা, যেটাকে এক্সপেন্ডিচার হিসেবে ক্যালকুলেট করা যাবে না, অথবা এটা ট্যাক্স আইন অনুযায়ী ডিসঅ্যালাওয়েবল এক্সপেন্স হয়। সো এইখানে তিন ধরনের এক্সপেন্ডিচার আলোচনা করা আছে, একটা হচ্ছে ডিপ্রিসিয়েশন, একটা ডিসঅ্যালাওয়েবল এক্সপেন্ডিচার, আর একটা হচ্ছে অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার। এক মিনিট। So depreciation is by far the most common item of capital debited in the income statement of comprehensive income. A deduction in respect of depreciation is a deduction that is related to capital asset of business and therefore never allowable. এটা ওই কি বলবো, ইউকের নিয়ম অনুযায়ী depreciation provided in account is replaced by standard deduction available for most, but generally not allow all type of capital expenditure. The reason is for this adjustment is that taxpayer can adopt a range of different depreciation rate and accounting policy. A standard deduction is common to all taxpayer inferior for purpose of tax and can also be allowed to provide investment incentive by business. Generous allowance can be used to encourage capital expenditure on specific type of asset or in specific area or of the country. The standard deduction is allowable referred as tax depreciation or capital allowance. তো বাংলাদেশের ক্ষেত্রে আসলে কি হয়, ডিপ্রিসিয়েশনের একটা স্পেসিফিক রেট আমাদের বলা আছে। যেমন সিডান কারের ক্ষেত্রে একটা অর্গানাইজেশন হয়তো 25% ডিপ্রিসিয়েশন ধরতে পারে, কিন্তু বাংলাদেশের ট্যাক্স অনুযায়ী ওটা ডিপ্রিসিয়েশন রেট কত ধরতে হবে? কেউ কি বলতে পারবেন? সিডান কারের ক্ষেত্রে যেমন সিডান কারের ক্ষেত্রে হচ্ছে 20% ডিপ্রিসিয়েশন, এবং এই ডিপ্রিসিয়েশন নিয়ে আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে কিন্তু একটা শিডিউল আছে। কোন শিডিউল আলোচনা করা আছে ডিপ্রিসিয়েশনটা? আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 অনুযায়ী বলতে, মানে আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের অর্ডিন্যান্সের 3rd শিডিউল অনুযায়ী। মূল কথাটা হচ্ছে ডিপ্রিসিয়েশনের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স অথরিটি জেনারেলি এই ডিপ্রিসিয়েশন কোনটার ক্ষেত্রে কত পার্সেন্ট হবে ওটার একটা স্পেসিফিক রেট বলে দেয়। যেমন ধরেন বিল্ডিং এর মধ্যে পাকা বিল্ডিং এ কত হবে, সেমি পাকায় কত হবে, কাঁচায় কত হবে, ফ্যাক্টরি বিল্ডিং এ কত হবে, এই রেট গুলা ইনকাম ট্যাক্স অথরিটি একটা শিডিউলে বলে দেয়। বাংলাদেশের ক্ষেত্রে এটা 3rd শিডিউলে ডিপ্রিসিয়েশনটা বলা আছে, যে কোনো অ্যাসেটের কোনটার ক্ষেত্রে আপনি কত পার্সেন্ট ট্যাক্স ধরবেন। এই কারণেই অর্গানাইজেশনের যে ট্যাক্সেবল ইনকাম আর
অর্গানাইজেশনের যে ট্যাক্সেবল প্রফিট আর ইনকাম ট্যাক্স অথরিটির যে ক্যালকুলেশন ওইটার মধ্যে একটা ডিফারেন্স হয়। ডিসঅ্যালোয়েবল এক্সপেন্ডিচার কোনটা? Disallowable expenditure is expenditure that has incurred and charged to statement of comprehensive income but not allowable for tax. This expenditure have to be added back to the profit for the year to arrive at taxable profit. Any expenditure that is deemed to be capital in nature will not usually be allowed expenditure when computing trading profit. Etar example ki? Loss on sale of non-current asset, legal, surveyor fee, repair to asset purchased in a rundown condition. Only a part of attributable to use in the current trade is allowable. তো বাংলাদেশ পার্সপেক্টিভে একটা ডিসঅ্যালোয়েবল এক্সপেন্ডিচারের উদাহরণ দেই। ধরেন ইনকাম ট্যাক্স অথরিটি কোনো ফাইন করছে, এই ফাইনটা আমরা নরমালি যখন অর্গানাইজেশন একটা কোম্পানি তার প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট করবে এটা এক্সপেন্স হিসেবে দেখাইতে পারবে, কিন্তু ট্যাক্স ক্যালকুলেশনের সময় ইনকাম ট্যাক্স অথরিটির ফাইন আপনার একটা ডিসঅ্যালোয়েবল এক্সপেন্স, এইটা ইনকাম ট্যাক্স অথরিটি এক্সপেন্স হিসেবে শো করতে অ্যালাউ করে না। The following item are often specifically disallowed. Any disbursement or expense of maintenance party, their family establishment, or any sum expended for any domestic or private purpose distinct from trade, profession, or vocation, capital withdrawn from business, a capital employed in improvement of premise, sum recoverable under an insurance, expenditure on entertaining customer, any annuity or other annual payment. এগুলোর ক্ষেত্রেও কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। ক্যাপিটাল গেইন কি? ক্যাপিটাল গেইন হচ্ছে গেইন অ্যারাইজিং ফ্রম ডিসপোজাল অফ ইনভেস্টমেন্ট or other assets that are not usually covered in income tax rule are not included in the trading profit. Capital gain tax attempt to tax those gain made on disposal various type of investment and other assets. The asset included in the tax base vary from country to country. Rollover relief. Rollover relief ki? When an entity sell a business, it may give rise to a chargeable capital gain, which in most countries will be included in the corporate income tax calculation. In some country, when asset is replaced by another business asset, it is possible to defer the charge of tax until the replacement asset is sold. When replacement asset is sold, the gain arise on the disposal may be deferred. There may be no limit how often this deferral can take place. For example, in UK, for an entity with a continuous existence, the deferral can be indefinite time, provided that the conditions are fulfilled. This relief as from capital gain tax is known as rollover relief. Rollover relief allow a deferral of the payment of corporate income tax on gain till a later date, provided that a cash flow advantage allowing corporate income tax to be paid in depreciated currency at later date. In few countries, rollover relief may also apply to intangible asset. There are main স্যার রোলওভার স্যার এটা বাংলাটা কি বোঝাবে? রোলওভার রিলিফের বাংলাটা তো আমার আসলে জানা নাই, তাহলে আমি এটা আবার নোট নিয়ে রাখতেছি, আমি দেখে আপনাদের জানাবো। হ্যাঁ, ওকে স্যার। The four main system of taxing entity profit are classical system, imputation system, partial imputation system, and split rate system. আচ্ছা, ক্লাসিক্যাল সিস্টেম বলে যে রিটেইন আর্নিং, ক্লাসিক্যাল সিস্টেম of corporate income tax does not differentiate between entities retained earning and distributed earning, মানে ডিভিডেন্ড এবং রিটেইন আর্নিং এর মধ্যে কোনো ডিফারেন্স করে না এবং শেয়ার হোল্ডারকে
একটা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য এন্টিটি চিন্তা করে। So under classical system, the entity is liable for corporate income tax for all its taxable income, whether distributed or not. The shareholder is liable to income tax on dividend received from entity and capital gain tax and taxable gain made on the disposal of their share. The classical system is relatively easy to understand and administrate, but cause two main problems. Double taxation on dividend, কারণ কোম্পানি একবার ট্যাক্স দেয়, তারপর আবার ডিস্ট্রিবিউটেড যে ইনকাম মানে ডিভিডেন্ডের উপর আবার শেয়ার হোল্ডার ট্যাক্স দেয়। Bias against distributed dividend, as distribution cause double taxation. Non-distribution will avoid double taxation. এটা হচ্ছে ক্লাসিক্যাল সিস্টেম। স্যার এই যে স্যার আগের স্লাইডের লাস্টের একটা লাইন বুঝতে পারি স্যার, এই বায়াস এগেইনস্ট ডিস্ট্রিবিউটিং ডিভিডেন্ডস, স্যার এটার অর্থটা একটু বুঝতে পারলাম না স্যার। A bias against distribution dividend, as distribution cause double taxation. That is, কোম্পানির ক্ষেত্রে এটা কি হচ্ছে, একবার ইন্ডিভিজুয়াল ট্যাক্স দিচ্ছে এবং আবার কোম্পানিও ট্যাক্স দিচ্ছে, ঠিক আছে? জি স্যার, এইটাকে এখানে মিন করছে। ও আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। থার্ড শিডিউল imputation system কি? Imputation system of corporate income tax, all or part of underlying corporate income tax on distribution is imputed to the shareholder as tax credit, and therefore avoiding the problem of double taxation of dividend. With system using the full imputation system, all the underlying corporate income tax is passed to the shareholder as tax credit. A full imputation system is economically neutral between debt and equity finance. That is, company যেই রিটেইন আর্নিং এর যে প্রফিটের যে পার্টটা সে রিটেইন করবে সেটার উপর সে ট্যাক্স দিবে, আর ডিভিডেন্ড যেটা শেয়ার হোল্ডারদের দিবে, শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেওয়ার সময় শেয়ার হোল্ডার থেকে আলাদা একটা রেটে সে ট্যাক্স কেটে রাখবে। তার মানে এখানে কিন্তু আর ডাবল ট্যাক্সেশনটা হচ্ছে না। কোম্পানি রিটেইন আর্নিংটার জন্য কোম্পানি নিজে ট্যাক্স দিচ্ছে, আর শেয়ার হোল্ডারদের জন্য আলাদা রেটে সে একটা ট্যাক্স কেটে রাখতেছে অ্যাজ ট্যাক্স ক্রেডিট। পার্শিয়াল ইম্পুটেশন সিস্টেম হচ্ছে when with a system using the partial imputation system, only a part of corporate income tax is passed to shareholder as a tax credit. That is, কর্পোরেট ইনকাম ট্যাক্সের একটা অংশ শেয়ার হোল্ডারদের কাছ থেকে ট্যাক্স ক্রেডিট হিসেবে এই সিস্টেমে নেওয়া হয়। আর স্প্লিট রেট সিস্টেম হচ্ছে split rate system of corporate income tax distinguish between distributed profit and retained profit and charge a lower rate of income tax on distributed profit to avoid double taxation on dividend. Applying the lower rate for distributed dividend can operate an imputation or classical system. Trading loss কি? Trading loss হচ্ছে trading loss are calculated in the same way as trading profit. During the period when trading loss occur, the entity cannot claim a tax refund. The main way of relieving the loss is by setting off a profit during the one period or transfer it another group of entity. All countries allow a loss to be set off against future profit. Some countries limit that the loss can be carried forward, while others, such as UK, have no limit of time allowed to recover the loss. The method used to relieve the loss can include carry forward trading loss, offset against future trading income, offset against the income and chargeable gain in the same accounting period, offset against the income and chargeable gain of one or more previous accounting period, and D হচ্ছে group relief. বাংলাদেশে probably এটা offset against the income and chargeable gain of one or more previous accounting period এটা follow করা। Capital loss. In principle,
Capital loss are calculated in the same way as capital gain. Capital loss are sometimes allowed to be deducted from trading income, but most countries keep capital loss completely separate from trading activity. In most countries, capital loss are offset against the accounting chargeable gain against the same accounting period. Any balance of loss is carried forward to be relieved against the first available chargeable gain. For example, in UK, capital loss can be carried forward without time limit. They cannot be carried back to previous period and cannot be set against any other income. If an entity make a loss in last 12 years of operation, its scope to relief under rule we have considered so far is limited, since there can be no carry forward. To remedy, the most countries have a special provision in legislation. For example, in UK, terminal loss relief exists, by which the loss may be carried back for up to 3 years to be set against the total profit. এটা হচ্ছে অর্গানাইজেশনের কোনো একটা অপারেশন যদি সিজ করে বা বন্ধ করে দেয়, সেইটার যে লসটা সেটা 3 বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা যায় এগেইনস্ট দ্য টোটাল প্রফিট অফ দ্যাট কোম্পানি। তো আজকে আমাদেরটা এই পর্যন্তই থাক, যেহেতু আমাদের একটা 7:30টার দিকে প্রোগ্রাম আছে মনে হয়। তো আমাদের নেক্সট ক্লাসটা ইনশাআল্লাহ আবার সোমবারে হবে। আর এটার সিয়ার কাকে বলছিলাম? স্যার অনেক বলছিলাম স্যার। আর ফাতেমা বলছিল স্যার, অনেক বলছিল। ফাতিমা, আমি আর অনেক ভাইয়া স্যার। আমি ফাতিমা আর অনেক ভাইয়া। আচ্ছা, এই গ্রুপটা কি আমাকে হোয়াটসঅ্যাপ? হ্যাঁ জি স্যার, আপনাকে জয়েন করেছি স্যার লাস্ট ক্লাসে। তাই না? এটা কি নামে আছে? আমি তো মনে হয় F1 F1 সাবজেক্টের নামে স্যার উল্লেখ করা। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, F1 ফিনান্সিয়াল অপারেশন নামে না? ফিনান্সিয়াল অপারেশন স্যার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর ওই আপনার অনেকের ফোন নাম্বারটা কত? ওই যে লাস্টে স্যার 011, আমি আপনাকে স্যার এসএমএস করেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আমি নেক্সট দিন মানে আবার ক্লাসটা হবে সোমবারে, আর আমি এটা করে দেব, আপলোড করে দেব। ওকে স্যার। স্যার আমাদের নেক্সট ক্লাস হবে নাকি স্যার? হ্যাঁ, যে এখন যে 7:45 যে ক্লাসটা। না এটা হবে না ভাই, আজকে হবে না, মিটিং আছে। এটা আমার ঠিক আজকে হবে না, জানা দেওয়া ক্লাসটা পোস্টপোন করা হয়েছে। ও ঠিক আছে। আপনার কবে হবে ওইটা? স্যার আপলোড করে কবে হবে জানেন দাদা? না 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 না, ওটা বলে দেয়নি তো। মেইল করে দিবে। পোস্টপন্ডের কি মেইল আসছে কোনো আপডেট? হ্যাঁ, পোস্টপন্ডের মেইল আসছে। তো মেইল তো পেলাম না। যারা কি কোচিং কি তারাই পেয়েছে নাকি করেসপন্ডেন্সটাও পেয়েছে? কোচিং এর তারা পাবে, করেসপন্ডেন্ট কেন পাবে? না না, করেসপন্ডেন্টও পাবে, পেলে একসাথে আসে। তাহলে মনে হয় মেল মনে হয় সমস্যা হতে পারে, আসে মেল আসে। না না, কোচিং করেসপন্ডেন্স বোথ ক্লাস দিয়ে করলে দাদা দুটাই পাই, মানে কোনো কারণে আসে নাই মনে হয়, সবাই পাই। হ্যাঁ, এটা মেবি মনে হয়। আর না হলে আপনারা এই যে এটা যিনি কন্ট্রোল করেন, ওই যে সাদ্দাম ভাই, ওনার কাছে একটু জিজ্ঞেস করে নেন ফোন করে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, আপনার শনিবারের ক্লাসটা তো হচ্ছে না স্যার, তাই না? শনিবার না, আমি এটা পরে মেকআপ করব। হ্যাঁ, আপনারা কি এই 5টা উইকডের মধ্যে কোনো দিন ফ্রি আছেন? স্যার আমাদের প্রতিদিনই ক্লাস স্যার, মানে আপনার প্রত্যেকদিন ক্লাস থাকে তো 3 দিন করে স্যার। আপনারটা হলো স্যার শনি সোম বুধ, আর অন্য দিনে হলো আপনার রবি মঙ্গল আর বৃহস্পতি আছে, অন্য দুটো সাবজেক্ট স্যার। হ্যাঁ, সেটাই ঝামেলা। আচ্ছা, এইভাবে চলুক, পরে আমরা দেখি কি করা যায়। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। জি, তাহলে আজকে এই পর্যন্ত থাক। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। বেরোতে হবে, না বেরোনোর উপায় নাই। কারেন্টের যে অবস্থা, কারেন্ট যায় নাই তো মনে হয় ইসে যে
এই বিল্ডিং এর সমস্যা, মানে এটা সমাধান হবে না। এখন যেভাবে ক্লোজ করে নিজের এই সিকিউরিটি নিরাপত্তা সব বের হইতে হবে, তাছাড়া কোনো উপায় আমি আর খুঁজে পাচ্ছি না। এখন নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত আছে, অন্য কারণ নিরাপত্তা দেওয়া